দর্শক, এটিএন বাংলার সাপ্তাহিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেরামতুল্লাহ বিপ্লব। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রচলিত ধারার বাইরে কিছু আলোচনা করি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে ঠিক একইভাবে আমরা সেই সংশ্লিষ্ট বিষয়ের কর্তৃপক্ষ, ব্যক্তি কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত করি। আজ আমাদের আলোচনার বিষয় ম্যারেজ মিডিয়া। হ্যাঁ, কিছুটা হাস্যকর শুনলেও আমরা কিন্তু এই জিনিসটাকে জানি না অনেকেই, সারা বাংলাদেশে অনেকেই এরকমের বিভিন্ন মাধ্যম ধরে তাদের বিয়ের পাত্র বা পাত্রী খুঁজে থাকেন। আর ঠিক একই বিষয়গুলো কিভাবে ঘটে থাকে, সেক্ষেত্রে কোথায় কোথায় প্রতারণা হচ্ছে, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গোয়েন্দা পুলিশ ডিবির মানে ডিটেকটিভ ব্রাঞ্চের ডিসি জনাব মাসুদুর রহমান। একই সাথে আমার সাথে রয়েছেন আপনাদের খুব পরিচিত পাখি ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যদিও বিষয়টি মজার, এবং আমার আশা যে আপনারা দুজনই মজার আলোচনায় অংশ নিয়ে মজার কথা বলবেন, যা আমাদের দর্শকদের উপকৃত করবে। পাখি ভাই, আপনি তো নামে বেশ পরিচিত। বাংলাদেশের হয়তো এমন অনেক শিল্পী, কলাকুশলী কিংবা সিনেমার অভিনেতা আছে যাদেরকে হয়তো লোকজন চেনে না, কিন্তু আপনাকে কিন্তু চেনে। হ্যাঁ, কেন চেনে এরকম, মানে কি করেছেন? আমি দীর্ঘদিন যাবত এই পেশায় জড়িত, 43 বছর। আপনার বয়স তো 43 হয়েছে? আমার বয়স হয়েছে এখন 67। মাশাআল্লাহ। তো মানে এই জীবনে, মানে এই 43 বছর যে আপনার প্রফেশন ঘটক, ঘটকালি, হ্যাঁ, এটা করতে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তো আপনি গিয়েছেন। জি জি গেছি। কত লোকের বিয়ে দিয়েছেন আপনি? 13,000-এর উপরে। আপনি নিজে কতদিন আগে বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি 17 বছরের সময়, মানে আমার বাবা করাইছে। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ের সময় কোনো ঘটক লাগেনি? না। বাহ, চমৎকার বিষয়। মাসুদ ভাই, আপনাকে আসলে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যে সম্প্রতি কিন্তু পত্র পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে যে আপনাদের গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এরকম ম্যারেজ মিডিয়ার কাজে নিযুক্ত কিছু প্রতারককে আটক করেছে সুনির্দিষ্টভাবে। বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, কেন এরকম ক্ষেত্রে প্রতারণা হচ্ছে? মূলত প্রতারণা একটা কৌশল, বিভিন্নভাবেই প্রতারকরা প্রতারণার আশ্রয় নেয়। এই যে ম্যারেজ যে মিডিয়া যে প্রতারণার যে কৌশল, সেটাও আর একটা ধরনের প্রতারণা আমরা বলছি। এখানে আপনারা দেখে থাকবেন যে এই প্রতারকরা কিন্তু একটু চটকদার বিজ্ঞাপন দেয়, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়, এবং বিজ্ঞাপনের মধ্যে তারা বিশেষ করে উল্লেখ করে যে শর্ট ভিজিটে এসছেন, পাত্রী কয়েকদিনের মধ্যেই চলে যাবেন। সেক্ষেত্রে পাত্রী কানাডার ইমিগ্রেন্ট, অথবা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট, অথবা অস্ট্রেলিয়ার ইমিগ্রেন্ট। এভাবে যখন চটকদার বিজ্ঞাপন দেয়, তখন দেখা যায় কি, আমরা বিভিন্ন সময় দেখেছি যারা ভিকটিম হচ্ছেন তারা কেউ স্টুডেন্ট, এবং কেউ কিন্তু রয়েছেন যারা বিবাহিত। দ্যাট মিনস বিবাহ করেছেন, তারপরও কিন্তু তারা ওখানে গিয়েছেন। গিয়ে দেখার পরে যখন অফিস আদালতে তারা এরকম ভুয়া ম্যারেজ মিডিয়ার সম্মুখীন হন, তারা কিন্তু অফিসটি হয়তো ভাড়া নেন কিছু বেশ কয়েকদিন, অল্প দিন আগে, দেখা গেল একদিন অথবা 2 দিন, সরি 1 মাস অথবা 2 মাস আগে তারা ভাড়া নিয়ে থাকেন। ভাড়া নেওয়ার পরেই তারা একটা চক্র থাকে এখানে, হয়তো দেখা গেল যে কেউ এমডি সাজেন, দ্যাট মিনস মালিক, আর একজন হয়তো ম্যানেজার সাজেন। এভাবে সাজে, ঠিক আছে আপনার কি ধরনের পাত্রী দেখানো যাবে, তখন তারা মূলত কৌশলে সেই পাত্রীটিকে কিন্তু প্রথম দিকেই উপস্থাপন করেন না। তারা যে কাজটি করেন যে, হ্যাঁ ঠিক আছে পাত্রীর এইভাবে আপনি দেখেন, এই পাসপোর্ট এবং ভিসা, দ্যাট মিনস পাসপোর্টটি ভিসা লাগানো ফেক, এটা টোটাল প্রক্রিয়াটাই কিন্তু ফেক। কিছু পাসপোর্ট তারা উপস্থাপন করে যেখানে ফেক ভিসা লাগানো থাকে, এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে যাতে যিনি বিবাহ করতে যান তার একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তৎক্ষণাৎ পারেন। যখন দেখে যে হ্যাঁ মোটামুটি ভিকটিম, দ্যাট মিনস কাবু করা সম্ভব, তিনি হয়তো যাওয়ার জন্য রাজি হচ্ছেন, তখনই কিন্তু একটা ডেট দিয়ে দেন যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আগামী 10 তারিখে অথবা যে কোনো একটা ডেট দিন যে আমরা পাত্রীকে আপনাকে দেখাবো। তখন পাত্রী দেখানোর একটা কৌশলে কিন্তু তখন তারা আর একটা কাজ করে থাকে নর্মালি, যে পাত্রী দেখানোর জন্য কিন্তু একটা ফি নিয়ে থাকে। দেখা গেল 10,000 অথবা 20,000, আপনি পাত্রীকে দেখতে হলে আপনাকে একটা ফি দেওয়া লাগবে, এবং সেক্ষেত্রে যে কোনো একটা হোটেল তারা ঠিক করে আগে থেকে, এটা কিন্তু তাদের একটা পরিকল্পনারই অংশ। যখন তারা সেখানে মিট হয়, টোটাল একটা চমৎকার প্যাকেজ করে রাখে তারা, আর কি টোটাল একটা চমৎকার একটা প্যাকেজ করে রাখে, যেক্ষেত্রে আপনি হয়তো সহসা বুঝতে পারবেন না যে এরকম একটা কৌশলের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন। আমরা যিনি মানে যার পদ্ধতি নিয়ে এই প্রশ্ন, সেই পাখি ভাইকে জিজ্ঞেস করবো। ঘটক পাখি ভাই, আপনি তো নানা সময় নানা স্তরের মানুষের বিয়ের ব্যবস্থা করে থাকেন, মানে একবারে গরিবেরও বিয়ের ব্যবস্থা করেছেন, আবার মন্ত্রী বা বড় লোকের ছেলে তাদের ব্যবস্থা করেছেন। আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের সাথে। শুনেন, আসলে বিবাহটা একটা পবিত্র কাজ, মহৎ কাজ। আর এইভাবে দেখেন, আমি ইস্টার্ন ব্রাদার 25 বছর,
হ্যাঁ, দীর্ঘদিন যাবত আছি। আসলে যারা এই ফাঁদে পড়ে তাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই লোক কতদিনের জায়গায় আছে, এই যে কাজটা করে সে আসলে কাজ করে কিনা, না চিটারি বাটপারি করে, এই যে খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। এটা লোক এই রুমের একটা লোভনীয় বিজ্ঞাপন দেবে আর এই দৌড়ে যাবে, এটা আসলে যাওয়া ঠিক আমি মনে করি না। বুঝতে হবে আসলে তারা কি ঘটক না আসলে চিটার। ঘটকালির পদ্ধতিটা কি সেটা একটু বলেন তো আমাকে। ঘটকালির পদ্ধতি হইলে আপনার- প্রথম মানুষের যে জানতে হবে যে এই লোকে কি চায়, এটা ছেলের জন্য কি ধরনের মেয়ে চায়, মেয়ের জন্য কি ধরনের ছেলে চায়, তখনই তারা মেয়ের পক্ষ ছেলের পক্ষ আসে। আপনি কি রেজিস্টার খাতা মেইনটেইন করেন নাকি ডাটাবেস কম্পিউটারে না না, রেখে দেন? আমার এই রেজিস্টার কার্ড মিনটেজ থাকে এবং ডাটাবেসও থাকে, কিন্তু এইগুলি আর আপনার আমার ওই জায়গায় যাইতে হয় না। আমরা কিন্তু ছবি ছবি মানুষের বাসায় পুষেই দিই ইন্টারনেটের মাধ্যমে, বারে বারে যাইতে হয় না। যখনই ছবি ছবি দেখা পছন্দ হয়, মানে যখন ইন্টারনেট ছিল না তখন কি করতেন? না তখন আমি বাড়ি বেরিয়ে গিয়ে ঘটকালি করতাম। সে সময় তো আমার অফিস ছিল না, যে সময় ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ওই সময় আমি বাড়ি বেরিয়ে যেতাম। হুম। হ্যাঁ, ওই সময় যে আদর ছিল এই আদর কিন্তু এখন আর নাই। এখন আর বিয়ে কেউ দাওয়াত করে না আমারে। এখন ওই অফিসে ওই যদ্দুর যা করি, ওই একজনের মেয়েলে ছবি বেড়াটা পাঠাইলাম, সে পছন্দ করলো, এটা ডেট করলো, যমুক দিন মেয়ে দেখাবে। আলাদা আলাদা আমার রুম আছে, আমার এই জায়গায় দেখানো হয়, অন্য কোথাও দেখানো হয় না। আমার এই জায়গায় আলাদা আলাদা রুম আছে মেয়ের ছেলে দেখানোর জন্য। ওরা পছন্দ করে সেই জন্য আপনার কি ফিস তাদের না, উপর? আমি প্রথম তাদের কাছে একটা এনটিপি নেই, আর বিয়ের পরে নেই, মাঝখানে কোনো ফিস চাই না। মানে আপনার দফায় দফায় কোনো ফিস নাই? না, না, মেয়ে প্রথমবার দেখানো, বিয়ে করে। চিঠি না। পাঠানো, ছবি না, পাঠানো, এরকম না, এরকম যতগুলো 100 বিয়ে বা মেয়ে দেখাবো ততক্ষণ আর পয়সা নেবো না। প্রথম নেই আর বিয়ের পরে নেই। আচ্ছা, সেটা কত থেকে কত হতে পারে? এটা ধরেন একদম অনেক আছে, গরিবের কাছে পয়সা দেওয়া হয় না, ছেলের কাছে কিছু নাই যে বাবা তুমি ওই মেয়ের বাবা তুমি দিতে পারবে না, তোমার কিছু পর দিতে হবে না, লাভি বা চলবো কেন, আমার এই পেশা, এই চাকরি, এই যে সবকিছু। হ্যাঁ, ওই সময় আমি বিবেক করি যে কার কাছে কি করে নেওয়া যায়। ওইভাবে ধরাবান্ধ আমার কাছে নাই যে এত পয়সা না দিনই কাজ করবো না, এই ধরনের কাজ আমি করি না। আপনার তো 13,000 বিয়ে দিয়েছেন, আরো কতগুলো পেন্ডিং আছে আপনার কাছে এরকম? না, অত হাজার হাজার নাই, তবে 1-1.5 হইতে পারে। আচ্ছা, মাসুদ ভাই, একটা মজার ব্যাপার, মানে এটা আসলে আমাদের বাল্যকালে ফিরে যেতে হয়। আমাদের মা, দাদা, দাদি কিংবা যারা মুরব্বী, যারা পরিবারের গুরুজন, তারা কিন্তু একসময় বিষয়টাকে খুব এনজয় করতেন আর কি। আপনি আমি সবাই জানি, কারণ জি। আমরা অনেকেই গ্রাম থেকে এসেছি। তখন কিন্তু ঘটকালিকে বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা ব্যাপার হিসেবে ধরা হতো, কিন্তু এখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এটা কিন্তু এক ধরনের প্রফেশন, ব্যবসা হিসেবে নিয়েছেন। যেমন আমি জানি যে আমার এলাকায় আমার বড় বোনদের ঘটকালি যিনি করেছেন, তাকে একটা লুঙ্গি, তাকে হলো তার বাসায় এক প্যাকেট মিষ্টি এবং হয়তো 10-20 টাকা দিয়ে তাকে সেই গ্রামের সেই খুব মুরব্বীকে খুশি খুশি করা হতো। অনেক খুশি থাকতেন, তিনি দোয়া করতেন, বিয়ের সময় খুব এসে আদর ছিল, খুব আদর ছিল, অংশ খুব নিতেন। আদর করতো। হ্যাঁ, এখন এই যে ট্র্যাডিশন তৈরি হলো, মানে আমাদের মধ্যে ট্র্যাডিশনটা বাণিজ্যিকরণ হলো কেন? আপনি কি মনে করেন এটা? না, বাণিজ্যিকরণের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। দেখেন, এখন কিন্তু আগের মতো মানুষজন কিন্তু গ্রামেও কিন্তু নাই, মানুষ কিন্তু শহরমুখী। যার জন্য হয় কি যে আগের যে আমাদের যে বন্ধনটি ছিল সেই বন্ধনটি কিন্তু এখন আলগা হয়ে গ্লোবালাইজেশনের জন্য কিন্তু আলগা হয়ে গিয়েছে। এখন হয়তো একটা গ্রামে থাকলে কার বড় মেয়ে আছে, কার ছেলে আছে, এটা কিন্তু সবাই মোরাললেস জানতো। জানলে হতো কি, হয়তো তখন ওখানে বিভিন্ন রূপে হয়তো প্রস্তাব দিত বা এভাবে বিয়ে হতো। কিন্তু এখন যেহেতু সেই গ্লোবালাইজেশনের যুগ চলে আসছে, আমরা অনেক এখন ফেসবুক কেন্দ্রিক, আমরা টুইটার ব্যবহার করছি, আমরা ইমেইল ব্যবহার করছি, যার জন্য কিন্তু এখন এভাবেও কিন্তু কমিউনিকেশনের মাত্রাটা অনেক অনেক এটাও কিন্তু ম্যারেজের একটা মিডিয়া হয়ে গেছে। এখন marriage এর একটা media। এই ক্ষেত্রে কিন্তু প্রতারণা আমরা খেয়াল করেছি যে অনেক জায়গায় আত্মহত্যা পর্যন্ত করেছে, এমন কেসও আপনারা পেয়েছেন আমরা অনেক- ফেসবুকে, টুইটারে এরকম হয়েছে। এখন যার জন্য আমরা যে বিষয়টি বলি, বরাবরই আপনি দেখে থাকবেন যে আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম কিছু প্রতারক শ্রেণী গ্রেপ্তার করে থাকি। বিশেষ করে আমরা কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে আফতাবনগর অথবা শ্যামলী থেকে অথবা উত্তরা থেকে আমরা এরকম ম্যারেজ মিডিয়ার পাত্রী এবং এই প্রতারক চক্রের বেশ সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমরা প্রতিবারই জানতে পেরেছি যে মূলত তারা যেভাবে কাজটি করে, হয়তো এই পাত্রীরাও তাদের পূর্ব থেকেই ফিক্সড করাই থাকে। তারা এমন ভাবে উপস্থাপন করে, হয়তো একটু দেখা গেল ফরেন স্টাইল তাদের মধ্যে একটা তৈরি করে দেয়, হয়তো চুলে কিছু কালার লাগানো থাকে অথবা পাসপোর্ট থাকে, বা এমন ভাবে দ্যাট মিনস পাত্র দেখেই একদম পুরোপুরি হয়তো অবিশ্বাস করার মানে কোনো সুযোগ মূলত থাকে না, বা সে যে সন্দেহ করবে এইরকম কোনো সুযোগটি কিন্তু আসলে প্রথম অবস্থায় থাকে না। যখন মূলত দেখা গেল যে তিনি একটা স্টেপ ক্লিয়ার করেন, দ্যাট মিনস বিয়ের একটা ডেট দিলেন, যদি বিয়ে হয়ে গেল তখন হয়তো উনি একটা অলংকার কেনার জন্য আর একটা ডিমান্ড করেন, দ্যাট মিনস এই অলংকারের টাকা বা এই প্রথম যে দেখানোর টাকা বা এই সবকিছুই টাকা কিন্তু এই প্রতারক শ্রেণী হাতিয়ে এনে
হাতিয়ে নেওয়ার পরে যখন তিনি হয়তো একটা যে হ্যাঁ ঠিক আছে আমি এখন যাবো, কবে যাব বা কিছু, তখন কিন্তু উনি ধরা পড়ে যান। দেখা গেল তিনি অফিস তখন বন্ধ করে সবাই কিন্তু ওই প্রতারক শ্রেণী ওখান থেকে খুব দ্রুতই কেটে পড়ে। এইরকমই আসলে কেটে হয়ে পড়ে। যাচ্ছে। পাখি ভাই, জি। আপনার কাছ থেকে আপনার ঘটকালী জীবনের একটি মজার কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। আপনি মনে মনে তৈরি করুন কোন কাহিনীটা আমাদের না, বলবেন। আমরা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের ম্যারেজ মিডিয়া এবং এই প্রসঙ্গ নিয়ে। আমার সাথে রয়েছেন বাংলাদেশের এ সেক্টরের একজন প্রথিতযশা ঘটক পাখি ভাই, এবং তার সাথে রয়েছেন এখানে ডিসিডিবি জনাব মাসুদুর রহমান। আমরা ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, আমাদের সাথে থাকবেন। সিনেমার গল্প তো ছড়িয়ে আছে আমার আশেপাশে,